আসসালামু আলাইকুম। ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের জন্য এখন আমি জীবন বিজ্ঞান বিষয়ের উপর অধ্যায় নম্বর 4 অভিব্যক্তি ও অভিযোজন যে চ্যাপ্টারটা রয়েছে, ছায়া প্রকাশনের টেক্সট বুক থেকে আমি এটা আলোচনা করব। অভিব্যক্তি ও অভিযোজন, ছায়া প্রকাশনী টেক্সট বুক থেকে আমি ক্লাস 10-এর 4র্থ অধ্যায় অভিব্যক্তি ও অভিযোজন আলোচনা করব। তো অভিব্যক্তি ও অভিযোজন সম্পর্কে জানার আগে আমাকে অভিব্যক্তি ও অভিযোজন সম্পর্কে ডিটেলসে যাওয়ার আগে আমাকে এদের সংজ্ঞাগুলোকে আগে বুঝতে হবে। তো প্রথমে আমি আগে আসব অভিব্যক্তি সম্পর্কে। অভিব্যক্তি, যার ইংরেজি কথা হচ্ছে এভোলিউশন। অভিব্যক্তি বা ইভোলিউশন, অভিব্যক্তির ইংরেজি শব্দ হচ্ছে অভিব্যক্তি বা ইভোলিউশন বা বিবর্তন। অভিব্যক্তি বা বিবর্তন বা ইভোলিউশন। ভূমিকায় আমরা জানব পৃথিবীর উৎপত্তি অর্থাৎ পৃথিবীর সৃষ্টি, প্রাণের সৃষ্টি অর্থাৎ জীবনের সৃষ্টি, এবং তা থেকে বিভিন্ন প্রকার জীবের উৎপত্তির ইতিহাস অত্যন্ত রহস্যময়। তার মানে কি? পৃথিবীর সৃষ্টি, প্রাণের সৃষ্টি অর্থাৎ পৃথিবীতে প্রাণ কীভাবে এলো, জীবন কী করে এলো, এবং এই বিভিন্ন প্রকার জীব, উদ্ভিদ, প্রাণী এরা কী করে এলো, এ নিয়ে এখনও একটা বিশাল রহস্য আছে। তবে মোটামুটি কিছুটা ধারণা আমরা সায়েন্স পড়ে জানতে পারি। তো সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত, অর্থাৎ যেদিন থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, অর্থাৎ পৃথিবী থেকে সব কিছু সৃষ্টি হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত পৃথিবীর আবহাওয়া ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ যেদিন থেকে পৃথিবীর সৃষ্টি হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত, এখন পর্যন্ত আবহাওয়ার দিনের দিন একটা পরিবর্তন ঘটে চলেছে। তাই এই পরিবর্তিত আবহাওয়ায় নিজেদের মানিয়ে নেওয়ার জন্য জীবদের বেশ কিছু কৌশল আয়ত্ত করতে হয়। এই অধ্যায়ে তোমরা সেই বিষয়গুলিই শিখবে। তো পৃথিবী সৃষ্টির শুরু থেকে আজ পর্যন্ত এই আবহাওয়ার পরিবর্তন দিনের দিন ঘটে চলেছে। তার ফলে প্রত্যেক জীবজাতির, উদ্ভিদ, প্রাণী সকলেরই যেমন যেমন আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, জলবায়ুর পরিবর্তন হচ্ছে, তেমন তেমন তার বেঁচে থাকার যে অভ্যাস, সেই অভ্যাসটাকে, সেই বেঁচে থাকার যে কৌশল, যে পদ্ধতি, সেটাকেও সে আবহাওয়ার সঙ্গে ধীরে ধীরে মানিয়ে নিচ্ছে। অত্যন্ত গরম হলে গরমটাকে মানিয়ে নেওয়া, অত্যন্ত ঠান্ডা হলে ঠান্ডাটাকে মানিয়ে নেওয়া, খরা হলে খরাটাকে মানিয়ে নেওয়া। এই যে পরিবেশ, এই পরিবেশটাকে সে দিনের দিন কী করছে, মানিয়ে নিচ্ছে। তো অভিব্যক্তি শব্দটির অর্থ হলো দীর্ঘকাল সময় ধরে জীবের পরিবর্তন। অভিব্যক্তি কথার আক্ষরিক অর্থ হলো দীর্ঘকাল ধরে, অর্থাৎ অনেক দিন ধরে জীবের একটা পরিবর্তন হওয়া, দীর্ঘদিন ধরে জীবের একটা পরিবর্তন হওয়া। জীববিদ্যার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ধারণা। অর্থাৎ জীববিদ্যা নিয়ে পড়াশোনা করতে গেলে, অর্থাৎ বায়োলজি নিয়ে পড়তে গেলে অভিব্যক্তি হচ্ছে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। তাই অভিব্যক্তির সম্পর্কে ধারণা, যেখানে সরল জীব থেকে, অর্থাৎ সরল জীব থেকে কিভাবে বিভিন্ন প্রকার জটিল জীব সৃষ্টি হয়েছে তার সম্পর্কে জানা যায় এই অভিব্যক্তি পড়াশোনা করে। আজ থেকে প্রায় 5 থেকে 6 বিলিয়ন বছর পূর্বে, 5 থেকে 6 বিলিয়ন বছর, বিলিয়ন মানে কি? বিলিয়ন মানে হচ্ছে, আমরা জানি সংখ্যায়, আমরা কি জানি সংখ্যায়, আমরা জানি আমাদের সর্বোচ্চ কত, 100, 1000, লক্ষ, কোটি, 1000, লক্ষ, কোটি, আমরা এইটুকুই জানি। তো লক্ষটা যখন 10 লক্ষ হবে, অর্থাৎ 10 লক্ষ মিলে হচ্ছে 1 মিলিয়ন। 10 লক্ষকে আমরা লক্ষ না বলে আমরা প্রত্যেক 10 লক্ষ অন্তর আমরা বলবো 1 মিলিয়ন, মানে 20 লক্ষ সমান 2 মিলিয়ন। তাহলে 10 লক্ষ সমান 1 মিলিয়ন। এবার মিলিয়নের পরে হচ্ছে বিলিয়ন, তাহলে মিলিয়নের পরে বিলিয়ন, মানে বিলিয়ন আরও বড়, আর বিলিয়ন হচ্ছে 1 লক্ষ কোটি। তাহলে মিলিয়নটা হচ্ছে লক্ষ আর বিলিয়নটা হচ্ছে কোটি। মিলিয়ন মানে হচ্ছে লক্ষ আর বিলিয়ন মানে হচ্ছে কোটি। তাহলে মিলিয়নটা হবে 10 লক্ষতে, মিলিয়ন হবে 10 লক্ষতে 1 মিলিয়ন।
আর বিলিয়ন হবে 1,00,000 কোটি, 1 কোটি 2 কোটি নয়, 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি 6 কোটি 7 কোটি 8 কোটি 9 কোটি 10 কোটি 11 কোটি 12 কোটি, এইভাবে যখন 1,00,000 ঘর যাবে, অর্থাৎ কোটির ঘর যখন 1,00,000 ক্রস করবে তখন সেটা হবে বিলিয়ন। তাহলে কত কত হিসাব চিন্তা করতে পারছো? তাহলে আমরা লক্ষতে শেষ, কোটিতে শেষ, আমরা হিসাব করে আসি। কিন্তু মিলিয়ন আমরা তখনই ধরবো 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 4 লক্ষ 5 লক্ষ 6 লক্ষ 7 লক্ষ 8 লক্ষ 9 লক্ষ 10 লক্ষ। 10 লক্ষতে আমরা 1 মিলিয়ন ধরি, আবার 100 লক্ষতে আমরা ধরি 1 কোটি। তাহলে 10 লক্ষতে 1 মিলিয়ন ধরবো, তাহলে 100 লক্ষতে 1 কোটি। যদি আমরা মিলিয়নে ধরি কত মিলিয়নে 1 কোটি, তাহলে আমরা বলবো 10 মিলিয়নে 1 কোটি। আর প্রত্যেক 10-এ হচ্ছে 20 লক্ষ, প্রত্যেক 1 মিলিয়ন হচ্ছে 10 লক্ষ। তাহলে 10 মিলিয়ন মানে হচ্ছে 10 10 10 10 করে 100 লক্ষ হয়ে গেল, তাহলে 1 কোটি হয়ে গেল। আর বিলিয়ন হচ্ছে কোটি, কিন্তু 1 লক্ষ ঘর যেতে হবে, অর্থাৎ 1 2 3 4 করে 1 লক্ষ ক্রস করতে হবে, 1 লক্ষ কোটি। অর্থাৎ কোটির হিসাবটাকে 1 কোটি 2 কোটি নয়, 1 কোটি 2 কোটি 3 কোটি 4 কোটি 5 কোটি 6 কোটি, এভাবে 1 লক্ষ কোটি যেতে হবে, তবে হবে সেটা বিলিয়ন। তো 1 লক্ষ কোটি বছর আগে, মানে 1 লক্ষ কোটি বছর মানে, এবার যদি 5 হয় তাহলে 5 দিয়ে গুণ করে, তাহলে 5 লক্ষ কোটি। অর্থাৎ 5 লক্ষ কোটি থেকে 6 লক্ষ কোটি বছর আগে 5 লক্ষ কোটি, 5 বিলিয়ন এবং 6 বিলিয়ন মানে হচ্ছে 5 লক্ষ কোটি, 6 লক্ষ কোটি বছর পূর্বে সূর্য থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর সৃষ্টি হয়। অর্থাৎ পৃথিবী ছিল সূর্যের সঙ্গে জড়িত, মানে যুক্ত একটা অংশ, এবং সেখান থেকে সূর্য থেকে একটা তোমার ধাক্কা লেগে বিচ্ছিন্ন হয়ে পৃথিবীর সৃষ্টি হয়। ধীরে ধীরে পৃথিবীর উত্তাপ কমে যায়, ধীরে ধীরে পৃথিবীর উত্তাপ কমে যায়। ভূবৈজ্ঞানিকদের মতে যে গোটা পৃথিবী ছিল, সূর্য ছিল একটা বিশাল আকারের পিণ্ড, এবং মহাকাশের মধ্যে ধাক্কা লেগে এই গ্রহ এবং গ্রহাণুপুঞ্জগুলো তার সঙ্গে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে ভেঙে যায়, তার মধ্যে হচ্ছে পৃথিবী একটা। তো বলছে ধীরে ধীরে পৃথিবীর উত্তাপ কমতে থাকে, ধীরে ধীরে পৃথিবীর উত্তাপ কমতে থাকে। প্রায় 3 থেকে 7 বিলিয়ন বছর আগে, অর্থাৎ 3 লক্ষ কোটি বছর আগে, 3.7 বিলিয়ন অর্থাৎ 3 লক্ষ বিলিয়ন মানে 3 লক্ষ কোটি বছর আগে পৃথিবীতে এককোষী জীবরূপে প্রথম প্রাণের উৎপত্তি ঘটে। তাহলে যখন পৃথিবী সৃষ্টি হয় তখন সময়টা ছিল 5 থেকে 6 বিলিয়ন, অর্থাৎ 5 লক্ষ কোটি 5-6 লক্ষ কোটি বছর আগে তখন পৃথিবীটা সৃষ্টি হলো। এবার পৃথিবীটা ধীরে ধীরে ঠান্ডা হলো, সেটা হচ্ছে আজ থেকে 5 লক্ষ বা 6 লক্ষ কোটি বছর আগেকার কথা বলছি, অর্থাৎ 5 থেকে 6 বিলিয়ন আগের কথা বলছি। তাহলে পৃথিবী সৃষ্টি হলো, এবার পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো, অর্থাৎ উত্তাপ কমতে লাগলো। যেহেতু সূর্যের সঙ্গে যুক্ত ছিল তাই জন্য তার উত্তাপটা বেশি ছিল। তো ধীরে ধীরে উত্তাপটা কী হলো, উত্তাপটা ধীরে ধীরে কমতে লাগলো, উত্তাপটা ধীরে ধীরে কমতে কমতে ঠান্ডায় পরিণত হলো। এবার চলে এসো, যখন পৃথিবী ঠান্ডা হয়ে গেল, আজ থেকে প্রায় 3.7 বিলিয়ন অর্থাৎ প্রায় 3 লক্ষ কোটি বছর আগে, অর্থাৎ পৃথিবী সৃষ্টির 2 বিলিয়ন পরে, আর এখন থেকে 3 বিলিয়ন আগে। পৃথিবী সৃষ্টির 2 বিলিয়ন পরে আর এখন থেকে 3 বিলিয়ন আগে এককোষী প্রাণীর প্রথম সৃষ্টি হলো। এককোষী প্রাণী অর্থাৎ যে প্রাণী একটি মাত্র কোষ দিয়ে গঠিত, সেই একটি মাত্র কোষ দিয়ে গঠিত প্রাণের প্রথম সৃষ্টি হলো। তারপর কয়েক কোটি বছর পর, ওই 3.7 বিলিয়নের আরও কয়েক কোটি বছর পর পেরিয়ে পৃথিবীর জলবায়ু মোটামুটি স্থিতিশীল হলো। অর্থাৎ পৃথিবীর জলবায়ু প্রাণের, অর্থাৎ প্রাণ বেঁচে থাকার, মানে প্রাণ ধরে রাখার পরিবেশ তৈরি হলো। পৃথিবীতে এখন বিভিন্ন প্রকার জীবের বসবাস, এখন আমরা পৃথিবীতে নানা প্রকার জীবের বসবাস দেখে থাকি। আমার পয়েন্টগুলো ভালোভাবে প্রত্যেকটা আমি টু দ্য পয়েন্ট টেক্সট বই থেকে আলোচনা করছি, যাতে তোমাদের রেফারেন্স বই থেকে পড়ার সময় কোনো প্রশ্ন যাতে তোমাদের এমন না হয় যে এই লাইনটা তো আমি পড়িনি। তো প্রত্যেকটা পয়েন্ট ভালোভাবে শোনো। এখন আমি অভিব্যক্তির ধারণা, অভিব্যক্তি কীভাবে এলো সেটাই আমি আলোচনা করছি। পৃথিবী কীভাবে সৃষ্টি হলো, প্রাণের কীভাবে সৃষ্টি হলো সেটা আলোচনা করছি। এই দীর্ঘ সময়কালে এককোষী সরল জীব থেকে অসংখ্য জটিল জীবের সৃষ্টি হয়। এইভাবে ধীরে ধীরে এককোষী সরল জীব থেকে অসংখ্য বহু জটিল জীবের সৃষ্টি হলো। বহু জটিল জীব অর্থাৎ নানা প্রজাতির জীবের সৃষ্টি হতে হলো। কীভাবে তা সম্ভব হলো
এই যে সরল জীব থেকে জটিল জীব সৃষ্টি হলো, এটা কিভাবে সম্ভব হলো? আসলে সৃষ্টির পর থেকেই জীবের ক্রম পরিবর্তন হয়ে চলেছে। অর্থাৎ অর্থাৎ যেদিন থেকে জীব সৃষ্টি হয়েছে সেদিন থেকে জীবের ক্রম পরিবর্তন ধীরে ধীরে ঘটছে, ক্রম পরিবর্তন ঘটেই চলেছে, কন্টিনিউ ঘটে চলেছে। জীবের এই দীর্ঘমেয়াদী ক্রিয়াশীল ক্রম পরিবর্তনের পদ্ধতি হলো বিবর্তন বা অভিব্যক্তি। বিবর্তন মানে হচ্ছে ধীরে ধীরে। তো এই জীবের এই যে ধীরে ধীরে পরিবর্তন, এই পরিবর্তনটাকেই বলা হচ্ছে বিবর্তন বা অভিব্যক্তি। অর্থাৎ পৃথিবীর সৃষ্টি থেকে শুরু করে, জীবের সৃষ্টি থেকে শুরু করে ধীরে ধীরে এই যে বিবর্তন, এই যে পরিবর্তন, এই পরিবর্তন নাম হচ্ছে বিবর্তন। অভিব্যক্তির পথেই নতুন জীব প্রজাতির আবির্ভাব ঘটে। আর এই অভিব্যক্তির মাধ্যমেই, যেহেতু পৃথিবীর মধ্যে অভিব্যক্তি প্রসেসটা চালু আছে, তার জন্য নতুন প্রজাতির জীবের সৃষ্টি হচ্ছে। এখন আমরা জানবো অভিব্যক্তি কাকে বলে। এটাতে পেলাম আমরা অভিব্যক্তির ধারণা। এবার অভিব্যক্তির সংজ্ঞা যদি আমরা যাই, তাহলে অভিব্যক্তি কাকে বলে আমরা আলোচনা করব। অভিব্যক্তি বা ইভলিউশন বা বিবর্তন কাকে বলে? বলছে যে ধীর গতিতে, এটা একটা ধীর গতি, এটা তো আমরা জেনে গেলাম, এটা তো একটা বৈশিষ্ট্য। তো যে ধীর গতিতে অবিরাম মানে কন্টিনিউ, ধীরে ধীরে হবে কিন্তু কন্টিনিউ। তাহলে যে ধীর গতিতে অবিরাম ও গতিশীল, অবিরাম ও গতিশীল, তাহলে তোমার অবিরাম ও গতিশীল মানে একটা নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছে। কোনো সরল জীব থেকে জটিল জীবে রূপান্তরিত হয়ে নতুন প্রজাতির জীব সৃষ্টি করার নাম হচ্ছে অভিব্যক্তি বা বিবর্তন বা ইভলিউশন। ভালো করে বুঝো, ধীর গতিতে অবিরাম পদ্ধতিতে গতিশীল পরিবর্তন দ্বারা সরল জীব থেকে জটিল প্রজাতির জীব সৃষ্টি হওয়ার নামই হচ্ছে অভিব্যক্তি। বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার সর্বপ্রথম ইভলিউশন শব্দটি 1852 সালে ব্যবহার করেন। বিজ্ঞানী হারবার্ট স্পেন্সার সর্বপ্রথম ইভলিউশন শব্দটি 1852 খ্রিস্টাব্দে প্রথম ব্যবহার করেন। ল্যাটিন শব্দ ইভলভেয়ার, অর্থাৎ ইভলভেয়ার শব্দটি থেকে ইভলিউশন শব্দটি এসছে, যার অর্থ হলো আনফোল্ড বা উন্মোচন। আনফোল্ড বা উন্মোচন। আনফোল্ড, ফোল্ড মানে কি? ফোল্ড মানে হচ্ছে গুছিয়ে রাখা। তো আনফোল্ড মানে হচ্ছে উন্মোচন, মানে বেরিয়ে আসা। অভিব্যক্তির ফলেই পৃথিবীতে নতুন প্রজাতির জীবের সৃষ্টি হয়েছে। এই অভিব্যক্তির মাধ্যমেই পৃথিবীতে নানা প্রকার জীবের সৃষ্টি হয়েছে। সৃষ্ট সকল জীবই তাদের বর্ণ, গন্ধ, আকার, আকৃতি, আচরণের দিক থেকে আলাদা। পৃথিবীতে যত রকমের জীব রয়েছে, প্রত্যেকটা জীবই কেউ বর্ণের দিক দিয়ে, কেউ আকারের দিক দিয়ে, কেউ আচরণের দিক দিয়ে, কেউ আকৃতির দিক দিয়ে তারা আলাদা। ফলে জীব বৈচিত্র্য সৃষ্টি সম্ভব হয়েছে। এই জীব বৈচিত্র্য সৃষ্টি হওয়ার প্রধান কারণটাই হলো যে তারা আকারের দিক দিয়ে, বর্ণের দিক দিয়ে, আচরণের দিক দিয়ে, আকৃতির দিক দিয়ে সম্পূর্ণভাবে আলাদা। তাই বলা যায় জীব বৈচিত্র্যের কারণই হলো অভিব্যক্তি। অর্থাৎ জীব বৈচিত্র্য মানে জীবের এই যে পার্থক্য, অর্থাৎ কারো বর্ণ কালো, কারো বর্ণ সাদা, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ শক্ত, কেউ নরম, এই যে নানা প্রকারের জীব সৃষ্টি হয়েছে, তার কারণটাই হলো অভিব্যক্তি। এটা অভিব্যক্তির জন্যই সম্ভব হয়েছে। তাহলে আমরা এইটা পেয়ে গেলাম অভিব্যক্তি। এবার হচ্ছে জীবনের উৎপত্তি। জীবনের উৎপত্তি অর্থাৎ পৃথিবীতে জীবন কিভাবে সৃষ্টি হলো, পৃথিবীতে জীবন কিভাবে সৃষ্টি হলো, এটা আমরা এবার আলোচনা করব। পৃথিবীতে জীবনের উৎপত্তি কিভাবে, পৃথিবীতে জীবনের উৎপত্তি। তো পৃথিবীতে জীবনের উৎপত্তি এবার আমরা আলোচনা করব। তো জীবনের উৎপত্তি, জীববিজ্ঞানের বর্তমান ধারণা অনুযায়ী জীবনের উৎপত্তি হঠাৎ করে হয়নি। জীববিজ্ঞানের বর্তমান ধারণা অনুযায়ী, অর্থাৎ জীববিজ্ঞানের বর্তমান যে রিসার্চ, সেই রিসার্চ অনুযায়ী বলা হচ্ছে যে জীব কিন্তু ধীরে ধীরে সৃষ্টি হয়েছে, হঠাৎ কিন্তু সৃষ্টি হয়নি। হঠাৎ যে জীব সৃষ্টি হয়ে গেছে এটা কখনোই সৃষ্টি হয়নি। অসংখ্য জৈব রাসায়নিক অর্থাৎ জীবদেহের বিভিন্ন রাসায়নিক পরিবর্তন ধীরে ধীরে সমন্বিত হয়ে, অর্থাৎ জীবদেহের রাসায়নিক পরিবর্তনের দ্বারা ধীরে ধীরে প্রাণের উৎপত্তি ঘটেছে। রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন 1924 খ্রিস্টাব্দে
দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ, দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ নামক বইয়ে জীবনের উৎপত্তি সম্পর্কে প্রথম ওপারিন প্রকল্প তত্ত্বতে জীবনের উৎপত্তি সম্পর্কে ব্যাখ্যা করেন। তাহলে রাশিয়ান বিজ্ঞানী আলেকজান্ডার ওপারিন 1924 খ্রিস্টাব্দে দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ নামক একটি বইয়ে ওপারিন প্রকল্পে জীবনের সম্পর্কে তিনি তথ্য তুলে ধরেন। পরবর্তীকালে জীবনের উৎপত্তি সম্পর্কে ব্রিটিশ বিজ্ঞানী JBS হ্যালডেন, তাহলে প্রথম কার নাম আমি বললাম? আলেকজান্ডার ওপারিন। তারপরেই JBS হ্যালডেন 1929 র্যাশনালিস্ট অ্যানুয়াল নামক জার্নালে অর্থাৎ একটা পত্রিকায় প্রায় এই রকম একটি মতবাদ প্রকাশ করেন। এই ধরনের এই জীবনের উৎপত্তি সম্পর্কে একটি মতবাদ তিনি প্রকাশ করেন। জৈব রসায়ন, জীববিদ্যা, ভৌগোলিক তথ্যের উপর ভিত্তি করে গড়ে ওঠা তাদের মতবাদটি ওপারিন হ্যালডেন প্রকল্প নামে পরিচিত। তাদের দুজনের এই যে তথ্য, তাতে সেই তথ্যের মধ্যে ছিল জৈব রসায়ন, জীববিদ্যা অর্থাৎ বায়োকেমিস্ট্রি, জৈব রসায়ন, বায়োকেমিস্ট্রি, জীববিদ্যা, বায়োলজি এবং ভৌগোলিক অর্থাৎ জিওগ্রাফিক্যাল তথ্যের উপর ভিত্তি করে তারা যে মতবাদটি তুলে ধরেছিলেন, সে মতবাদটির নাম হচ্ছে ওপারিন প্রকল্প। ওপারিন ও হ্যালডেন এর এই মতবাদটি জীবনের উৎপত্তিকে সর্বপ্রথম বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করতে সক্ষম হয়। তাহলে ওপারিন এবং হ্যালডেন দুজনে মিলে যে প্রকল্পটা তৈরি করেন, তার পুরো নাম হয় কি? ওপারিন হ্যালডেন প্রকল্প। ওপারিন ও হ্যালডেনের এই মতবাদটি জীবনের উৎপত্তি সম্পর্কে সর্বপ্রথম মতবাদ, ওপারিন ও হ্যালডেন মতবাদ। তাহলে এটা যেন তোমাদের মনে থাকে। এই যে প্রাণের সৃষ্টি, এই প্রাণের সৃষ্টি কিন্তু তিনটি ধাপে হয়েছে। এই প্রাণের সৃষ্টি বা জীবনের উৎপত্তি কিন্তু তিনটি ধাপে হয়েছে। প্রাণের সৃষ্টি বা জীবনের উৎপত্তি তিনটি ধাপে হয়েছে। এই তিনটি ধাপ কি? প্রথম ধাপ হলো প্রথম পর্যায়, অর্থাৎ পৃথিবীর উৎপত্তি, পৃথিবীর সৃষ্টি। প্রাণের সৃষ্টি কিন্তু হঠাৎ করে হয়নি, ধীরে ধীরে ধীর গতিতে হয়েছে। তো ধীর গতিতে কিভাবে হয়েছে? প্রাণের সৃষ্টি প্রথম পর্যায় পৃথিবীর উৎপত্তি এবং তার প্রাচীন পরিবেশ। প্রথম অবস্থায় পৃথিবী সৃষ্টি হয়েছে এবং তার যে পরিবেশ, উত্তপ্ত পরিবেশ, সেটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে সে তার পরিবেশে এসছে। দ্বিতীয় পর্যায় জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজনি। দ্বিতীয় পর্যায় হলো জীবন অর্থাৎ প্রাণের যে রাসায়নিক এনভায়রনমেন্ট, সে রাসায়নিক পরিবেশটা সৃষ্টি হয়। অর্থাৎ প্রাণ গড়ে তোলার জন্য যে রাসায়নিক পরিবেশ দরকার, সে রাসায়নিক পরিবেশ অর্থাৎ কেমোজনি, প্রাণ গড়ে ওঠার রাসায়নিক পরিবেশটাকে কেমোজনি বলা হয়। তো কেমো মানে আমরা জানি কেমিস্ট্রি থেকে কেমো মানে রাসায়নিক। তাহলে দ্বিতীয় পর্যায়টা হচ্ছে প্রাণ সৃষ্টি হওয়ার যে রাসায়নিক পরিবেশ। তৃতীয় পর্যায় হলো জৈবিক বিবর্তন বা বায়োজনি। তো জৈবিক বিবর্তন বা বায়োজনি মানে তোমার জীবের যে সৃষ্টি হলো, 2 নম্বর প্রসেসে জীব যে সৃষ্টি হলো, সেই জীবের ধীরে ধীরে রাসায়নিক বিবর্তন অর্থাৎ রাসায়নিক পরিবর্তন। চতুর্থ হচ্ছে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। পৃথিবীতে প্রথম কোষ হচ্ছে ইউক্যারিওটিক কোষ, তারপরে হলো ইউক্যারিওটিক কোষের আবির্ভাব। তো এই 4টি পদ্ধতিতে প্রাণের সৃষ্টি। প্রথম সৃষ্টি পৃথিবী সৃষ্টি এবং তার পরিবেশ। দ্বিতীয় হলো জীবের রাসায়নিক জীব সৃষ্টি হওয়া, রাসায়নিক পরিবেশ সৃষ্টি হওয়া, অর্থাৎ প্রথম পরিবেশটা হচ্ছে পৃথিবীর পরিবেশ। দ্বিতীয়টা হচ্ছে প্রাণ সৃষ্টি হওয়ার জন্য পরিবেশ সেটা। তৃতীয় হচ্ছে প্রাণ সৃষ্টি হওয়ার পরে যে বিবর্তন অর্থাৎ ধীরে ধীরে যে পরিবর্তন, সেটাই হচ্ছে তোমার জীব বিবর্তন। আর চতুর্থ হলো ইউক্যারিওটিক কোষের সৃষ্টি। এই 4টি প্রসেসে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়। তাহলে এই 4টি পদ্ধতিতে প্রাণের সৃষ্টি হয়েছে। এখন আমরা যে 4টি পয়েন্টের কথা বললাম, এই 4টি পয়েন্ট আমরা এখন আলোচনা করব। তাহলে প্রথম পয়েন্টে আমি বললাম পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ, অর্থাৎ
পৃথিবীর উৎপত্তি অর্থাৎ প্রাচীন পরিবেশ মানে পৃথিবী যেদিনকে সৃষ্টি হলো এবং তার প্রাচীন অবস্থায় পরিবেশটা কেমন ছিল, তখন তার পরিবেশটা কেমন ছিল। প্রায় 4.6 বিলিয়ন, বিলিয়ন মানে কত আমি তো আগেই বলে দিয়েছি, বিলিয়ন মানে কত সেটা তো আগে বলে দিয়েছি, 1,00,000,000,000 বছর। তাহলে 4.6 মানে 1,00,000,000,000 বছরকে 4.6 দিয়ে গুণ করে দাও, তাহলে 4.6 বিলিয়ন বছর পূর্বে অর্থাৎ আগে মহাবিশ্বে সৌর লেবুলা, এই গোটা মহাবিশ্ব মানে মহাকাশে সৌর লেবুলা নামে একটি গ্যাস ছিল। কি নাম? সৌর লেবুলা নামে একটি গ্যাস ছিল। ও ধূলিকণা সমন্বিত হয় এবং পৃথিবী সৃষ্টি করে। তো সৌর লেবুলা নামে যে গ্যাসটি ছিল সেই গ্যাসটি মহাবিশ্বে বিভিন্ন ধূলিকণা জমাটবদ্ধ হয়ে তোমার কি করে, পৃথিবী সৃষ্টি করে। পৃথিবী সৃষ্টির পর প্রকৃতপক্ষে বিভিন্ন মৌলের উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড ছিল। যখন পৃথিবী সৃষ্টি হয় তখন সেই পৃথিবী সৃষ্টি হওয়ার সময় তার মধ্যে প্রচুর উত্তপ্ত গ্যাসীয় পদার্থ ছিল। তার ফলে পৃথিবী একটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ডে পরিণত হয় বিভিন্ন মৌলের উপস্থিতিতে। আবার কেউ কেউ বলেছেন যে একটা বড় একটা আকারের পৃথিবীর মানে মহাবিশ্বে একটা বড় নক্ষত্র সূর্যের সঙ্গে ধাক্কা লেগে সেটা টুকরো টুকরো হয়ে যায় এবং বিভিন্ন গ্রহ উপগ্রহগুলি সৃষ্টি হয়। তো এই যে তথ্য আমরা এখানে পাবো, সেখানে আমরা পাই যে সৌর লেবুলা নামক গ্যাসের দ্বারা মহাকাশের মধ্যে বিভিন্ন ধূলিকণা সমন্বিত হয়ে অর্থাৎ যোগ হয়ে এবং তার মধ্যে বিভিন্ন মৌলিক পদার্থের উপস্থিতিতে পৃথিবী উত্তপ্ত একটা পিণ্ডে পরিণত হয়। এই সময় পৃথিবীর তাপমাত্রা ছিল প্রায় 5,000 ডিগ্রি থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। চিন্তা করতে পারো, এখন যেমন গরমের সময় আমাদের 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা আমরা সহ্য করতে পারি না, তো সেই সময় তাপমাত্রা ছিল 5,000 ডিগ্রি থেকে 6,000 ডিগ্রি সেন্টিগ্রেড। পরে উত্তাপ কমার সাথে সাথে গ্যাসগুলি ঘনীভূত হয়ে বিভিন্ন স্তরে বিন্যস্ত হয়। পরে যখন উত্তাপ কমতে থাকে তখন পৃথিবীর মধ্যে থাকা বিভিন্ন গ্যাস উপরে, গ্যাস মানে ঊর্ধ্বমুখী অর্থাৎ আকাশের দিকে ধীরে ধীরে বিভিন্ন স্তরে জমাট হতে অর্থাৎ বিন্যস্ত হতে থাকে, জমতে থাকে। পরবর্তীকালে পৃথিবীর উত্তাপ ক্রমশ আরও হ্রাস পায়, অর্থাৎ যত দিন যায় তত পৃথিবীর উত্তাপ কমতে থাকে এবং জলচক্রের উৎপত্তি ঘটে। অর্থাৎ জলচক্র মানে কি? জলচক্র মানে বাষ্পীভূত হয়, যে জল থেকে বাষ্প, বাষ্প থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি থেকে জলাশয় পূর্ণ, আবার সেই জল থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি, এই যে চক্র, এই চক্রটা শুরু হয়। অর্থাৎ পৃথিবী যখন ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো তখন জলচক্রের যে পদ্ধতি সে পদ্ধতিটা শুরু হয়ে গেল। এইভাবেই পৃথিবীতে প্রথম সমুদ্রের আবির্ভাব হয়। এইভাবেই প্রথম পৃথিবীতে সমুদ্রের আবির্ভাব হলো অর্থাৎ সৃষ্টি হলো। আদি পৃথিবীর বায়ুমণ্ডলে হাইড্রোজেন, জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস বিন্যস্ত থাকলেও মুক্ত অক্সিজেন গ্যাস ছিল না। প্রাচীন পৃথিবীতে অর্থাৎ আদি পৃথিবীতে যদি আমরা যাই তো সেখানে আমরা বায়ুমণ্ডল দেখতে পাবো জলীয় বাষ্প ছিল, মিথেন গ্যাস ছিল, অ্যামোনিয়া ছিল, প্রভৃতি গ্যাস ছিল, কিন্তু তার মধ্যে অক্সিজেন ছিল না। অর্থাৎ পরিবেশ বিজারক প্রকৃতির ছিল। অর্থাৎ যেখানে অক্সিজেনের উপস্থিতি আছে সেইটা ছিল, সেটাকে আমরা জারণ প্রক্রিয়া বলে জানি। অক্সিজেনের উপস্থিতি হচ্ছে জারণের প্রক্রিয়া আর হাইড্রোজেনের উপস্থিতি হচ্ছে বিজারণের প্রক্রিয়া। তাহলে পৃথিবী তখন বিজারক প্রকৃতির ছিল, বিজারক, অর্থাৎ পৃথিবীতে তখন জারণ ঘটার সম্ভাবনা ছিল না, কারণ অক্সিজেন, তোমরা ভৌত বিজ্ঞানে পড়েছ, কারণ অক্সিজেন তখন বায়ুমণ্ডলে ছিল না। তাহলে এইটা হচ্ছে প্রাণ সৃষ্টির ফার্স্ট স্টেজ। সেকেন্ড স্টেজ এবার আমরা আলোচনা করব, সেকেন্ড স্টেজ প্রাণ সৃষ্টির আমরা সেকেন্ড স্টেজ আলোচনা করব। তাহলে আমরা আলোচনা করলাম প্রাণের সৃষ্টির যে 4টি ধাপ, সে 4টি ধাপের মধ্যে আমি এখন প্রথম ধাপটি আলোচনা করলাম, পৃথিবীর উৎপত্তি ও তার প্রাচীন পরিবেশ। অর্থাৎ পৃথিবী কিভাবে সৃষ্টি হলো এবং প্রাচীন অবস্থায়, প্রাচীনকালে তার পরিবেশটা পৃথিবীর কেমন ছিল, এটা আমি এখন আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব দ্বিতীয় পদ্ধতি, অর্থাৎ দ্বিতীয় পর্যায় যেটা ছিল সেই দ্বিতীয় পর্যায়টা আমরা এখন আলোচনা করব। তো দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব, দ্বিতীয় পর্যায় কি? দ্বিতীয় পর্যায়ে আমরা দেখব যে পৃথিবী, প্রথম পর্যায়ে আমরা দেখলাম পৃথিবী সৃষ্টি হলো। পৃথিবী সৃষ্টি হওয়ার পর আমরা সেখানে দেখলাম তার পৃথিবীর পরিবেশটা কিভাবে ধীরে ধীরে ঠান্ডা হতে লাগলো
এবার আমরা দেখব জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। প্রাচীন পৃথিবীর পরিবেশে উপস্থিত বিভিন্ন অজৈব রাসায়নিক উপাদান। প্রাচীন পরিবেশ যখন তৈরি হলো পৃথিবীর, তখন সেই জায়গায় আমরা দেখব পরিবেশে অজৈব রাসায়নিক উপাদান, জৈব তো বলবো না আমরা, জৈব কেন তো জীবই সৃষ্টি হয়নি, তাহলে অজৈব রাসায়নিক উপাদান সেগুলো মৌলিক হতে পারে এবং যৌগিক হতে পারে, অর্থাৎ মৌলিক ও যৌগ দুই ছিল থেকে জীবদেহের গুরুত্বপূর্ণ জৈব সৃষ্টির ধারাবাহিক রাসায়নিক বিক্রিয়াগুলি জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি নামে পরিচিত। তাহলে কেমোজেনি বা রাসায়নিক উৎপত্তি কাকে বলা যায়? তো প্রাচীন পৃথিবীতে বিভিন্ন প্রকার অজৈব রাসায়নিক উপাদান, ব্যাকেটে লিখবা মৌলিক ও যৌগিক, থেকে জীবদেহের যে রাসায়নিকভাবে ধারাবাহিকভাবে সৃষ্টির জীবের সৃষ্টি, সেই সৃষ্টিটাকে বলা হচ্ছে কেমোজেনি, জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমোজেনি। বিজ্ঞানী হ্যালডেন, আমরা আগেই পড়েছি, বিজ্ঞানী হ্যালডেন ও উপারিন কেমোজেনির প্রধান ধাপগুলি বর্ণনা করেন। বিজ্ঞানী হ্যালডেন ও ওপারিন এই যে কেমোজেন, এই কেমোজেনির একটি প্রসেসে হয়নি, কেমোজেনির যে প্রসেস ছিল সেই প্রসেসগুলো তিনি আলোচনা করেছেন। সেই প্রসেসগুলোকে তিনি চারটি প্রসেসে আলোচনা করেছেন। তো চারটি প্রসেস কি কি? প্রথম প্রসেস হচ্ছে সরল জৈব যৌগের উৎপত্তি। তো বিজ্ঞানী হ্যালডেন ও ওপারিন বলেছেন জীবন সৃষ্টি হওয়ার সময় প্রথম পদ্ধতিটা ছিল সরল জৈব সৃষ্টি, অর্থাৎ পৃথিবীর উৎপত্তিকালে তাপমাত্রা ক্রমশ 1000 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার পর বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন সৃষ্টি হয়। তো আমরা আগেই জানলাম কি যে পৃথিবী সৃষ্টির সময় তাপমাত্রা ছিল 5000 ডিগ্রি থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু যখন পৃথিবীর তাপমাত্রা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড হলো তখন বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন সৃষ্টি হলো। পৃথিবীর মধ্যে বিভিন্ন প্রকার হাইড্রোকার্বন সৃষ্টি হলো, তার মধ্যে যেমন ছিল অ্যাসিটিলিন, ইথিলিন, এগুলো সব হচ্ছে হাইড্রোকার্বন। এগুলি আবার উত্তপ্ত বাষ্পের সঙ্গে, উত্তপ্ত বাষ্প অর্থাৎ গরম জলীয় বাষ্পর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রক্সি যৌগ উৎপন্ন করে। তাহলে বিজ্ঞানী হ্যালডেন ও ওপারিন প্রাণ সৃষ্টির যে পদ্ধতি, সে প্রাণ সৃষ্টির জীবনের উৎপত্তির চারটি পদ্ধতিতে বলছেন। প্রথমে সৃষ্টি হয়েছিল সরল জৈব যৌগ। সেটা কিভাবে? প্রথমে যখন পৃথিবীর তাপমাত্রা 1000 ডিগ্রি সেন্টিগ্রেড হলো তখন পৃথিবীতে সৃষ্টি হলো হাইড্রোকার্বন, অর্থাৎ অ্যাসিটিলিন, ইথিলিন প্রভৃতি। তার সঙ্গে উত্তপ্ত জলীয় বাষ্প বিক্রিয়া করে অক্সি ও হাইড্রক্সি যৌগ উৎপন্ন করে। কি উৎপন্ন করে? অক্সি ও হাইড্রক্সি যৌগ উৎপন্ন করে। যেমন হচ্ছে অ্যাসিটালডিহাইড, এটি একটি হাইড্রক্সি যৌগ, অক্সি হাইড্রক্সি যৌগ। এই যৌগগুলি আবার সি অর্থাৎ কার্বন, এইচ অর্থাৎ হাইড্রোজেন, ও অর্থাৎ অক্সিজেন প্রভৃতি মৌল ও অন্যান্য যৌগের সাথে বিক্রিয়া করে সরল জৈব যৌগ, যেমন সরল শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, পিউরিন, পিরিমিডিন ইত্যাদি তৈরি করে। এগুলো তো তোমরা পড়েছো। একটা জীবদেহ গঠনের জন্য আমাদের শরীরে দরকার শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি। তো এই যে জৈবগুলো দরকার, এই যে পদার্থগুলো দরকার, এগুলো কিন্তু কি প্রসেসে তৈরি হচ্ছে? প্রথম 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তৈরি হচ্ছে হাইড্রোকার্বন অর্থাৎ অ্যাসিটিলিন, অর্থাৎ প্রথমে হচ্ছে হাইড্রোকার্বন, 1000 ডিগ্রি তাপমাত্রা হাইড্রোকার্বন উৎপন্ন হচ্ছে অ্যাসিটিলিন, ইথিলিন এগুলো। তার সঙ্গে উত্তপ্ত জলীয় বাষ্প বিক্রিয়া করে অক্সি ও হাইড্রক্সি যৌগ উৎপন্ন করে, যেমন অ্যাসিটালডিহাইড। এই যৌগগুলি আবার কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন প্রভৃতি মৌল ও অন্যান্য যৌগের সাথে বিক্রিয়া করে কি করে? সরল জৈব যৌগ গঠন করে, অর্থাৎ জীবদেহ গঠনের জন্য যেগুলো উপযুক্ত যৌগ দরকার, যেমন শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ইত্যাদি। তাহলে জীবনের উৎপত্তির এইটা প্রথম পর্যায়, বিজ্ঞানী হ্যালডেন ও ওপারিন বললেন। দ্বিতীয় পর্যায় হলো জটিল জৈব যৌগের উৎপত্তি। তাহলে জটিল জৈব যৌগের জন্য যে যৌগগুলো দরকার সেগুলো সৃষ্টি হলো। এবার দ্বিতীয় পর্যায়ে বলছে সরল জৈব যৌগগুলি। সরল জৈব যৌগ কোনগুলো? যেগুলো আমি যে বললাম এখনই, শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এই সরল জৈব যৌগগুলো যখন উৎপন্ন হয় তখন দ্বিতীয় পর্যায়ে নানা প্রকার ওই সরল জৈব যৌগের সঙ্গে নানা প্রকার জটিল জৈব, যেমন জটিল কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট,
নিউক্লিওটাইড ও নিউক্লিক অ্যাসিড ইত্যাদি সৃষ্টি করে। অর্থাৎ সরল জৈব যৌগের সঙ্গে, সরল জৈব যৌগ কোনগুলো বললাম, শর্করা, অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এগুলোর সঙ্গে জটিল যৌগ অর্থাৎ জটিল কার্বোহাইড্রেট ও প্রোটিন, ফ্যাট, নিউক্লিওহাইড ও নিউক্লিক অ্যাসিড ইত্যাদি সৃষ্টি করে। আমি যেগুলো বলছি তোমরা পরপর সেভাবে নোট করে নাও। এই জটিল বিক্রিয়াগুলিতে প্রয়োজনীয় শক্তির যোগান দিয়েছিল সৌরশক্তি ও বজ্রপাত। এই যে বিক্রিয়াগুলো ঘটেছিল, এই বিক্রিয়াগুলো দরকার জন্য যে তাপ দরকার, সে তাপ কিন্তু সাপ্লাই হয়েছিল সৌর থেকে এবং বজ্রপাত থেকে, প্রাচীন পৃথিবীতে প্রাণ সৃষ্টি হওয়ার পূর্বে, প্রাণ জন্মাবার আগে প্রথম প্রাণকণা সৃষ্টির জন্য প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক উপাদানগুলি সমুদ্রের উত্তপ্ত জলে অবস্থান করত। তাহলে পৃথিবীতে প্রথম প্রাণ সৃষ্টি হওয়ার আগে যে সমস্ত রাসায়নিক উপাদানগুলি দরকার, সেগুলো সমুদ্রের জলও ছিল তখন উত্তপ্ত, সে সমুদ্রের উত্তপ্ত জলে সেগুলো উপস্থিত ছিল। অর্থাৎ পৃথিবীতে প্রাণ সৃষ্টির জন্য যে উপাদানগুলি দরকার, সেই উপাদানগুলি কোথায় ছিল? সেই উপাদানগুলি ছিল উত্তপ্ত সমুদ্রের জলে। হ্যালডেনের মতে এই সব জৈব যৌগগুলি সমুদ্রের জলে মিশে, এই যে সরল যৌগ এবং জটিল যৌগ, এইগুলো সমুদ্রের জলে মিশে হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ, তপ্ত মানে হচ্ছে গরম, লঘু মানে হচ্ছে হালকা, স্যুপ মানে হচ্ছে ঝোল, নামক উত্তপ্ত তরল হিসাবে অবস্থান করত। অর্থাৎ হট ডাইলিউট স্যুপ বা তপ্ত লঘু স্যুপ নামক উত্তপ্ত তরল হিসাবে অবস্থান করত। কোথায়? সমুদ্রের মধ্যে। এর অপর নাম ছিল প্রিবায়োটিক স্যুপ। তার মতে প্রথম প্রাণের উৎপত্তি এখানেই হয়েছিল। তো বিজ্ঞানী হ্যালডেনের মতে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল এই জায়গাতেই। 3 নম্বর প্রসেস হচ্ছে কোয়াসারভেটের উৎপত্তি। পরীক্ষায় প্রশ্ন আসে কোয়াসারভেট কি। তাহলে হ্যালডেন এবং ওপারিন যে জীবনের উৎপত্তির যে 4টি প্রসেস, তার মধ্যে 3 নম্বর প্রসেসে বলছেন কোয়াসারভেটের উৎপত্তি। তাহলে প্রথম হলো সরল জৈব যৌগ সৃষ্টি, দ্বিতীয় পর্যায়ে হচ্ছে জটিল জৈব যৌগের সৃষ্টি, তৃতীয় পর্যায়ে হচ্ছে কোয়াসারভেট কি? উৎপন্ন বৃহৎ ও জটিল জৈবগুলি। এবার যে বৃহৎ ও জটিল জৈবগুলি উৎপন্ন হলো, পরস্পর মিলিত হয়ে কোয়াসারভেট নামক কলোয়েড কণা সৃষ্টি করে। তো এই যে বিভিন্ন প্রকার জটিল জৈবগুলি সৃষ্টি হলো, তারা পরস্পর মিলিত হয়ে যে নতুন পদার্থ সৃষ্টি করে, সেটা হচ্ছে কোয়াসারভেট নামক এক ধরনের কলোয়েড কণা। অর্থাৎ প্রাচীন পৃথিবীতে তপ্ত লঘু স্যুপের মধ্যে সীমানা পর্দাবিত জৈব যৌগপূর্ণ যে কলোয়েড বিন্দু বা কণা থেকে আদিকোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল, তাকেই কোয়াসারভেট বলে। অর্থাৎ লঘু স্যুপের মধ্যে সীমানা পর্দাবিত জৈব যৌগপূর্ণ যে কলোয়েড বিন্দু বা কণা ছিল, তা থেকে যে আদিকোষ বা প্রোটোসেল বা আদিকোষ সৃষ্টি হয়। অর্থাৎ তপ্ত লঘু স্যুপের মধ্যে থেকে যে আদিকোষ বা প্রোটোসেল তৈরি হয়েছিল, তাকেই বলা হয় কোয়াসারভেট। এতে প্রোটিন, ফ্যাট, শর্করা, নিউক্লিক অ্যাসিড প্রভৃতি প্রাণ সৃষ্টির উপাদান ছিল। তো এই কোয়াসারভেটের মধ্যে কী ছিল? প্রাণ সৃষ্টি হওয়ার, জীবন সৃষ্টি হওয়ার জন্য যে উপাদান দরকার, অর্থাৎ ফ্যাট, শর্করা, নিউক্লিক অ্যাসিড ইত্যাদি এর মধ্যে উপস্থিত ছিল। জীবন সৃষ্টির বিক্রিয়া এর মধ্যেই ঘটেছিল। জীবন সৃষ্টির যে প্রথম বিক্রিয়া, সেটা এই কোয়াসারভেটের মধ্যেই প্রথম ঘটে। আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্স 1957 মতানুসারে প্রাচীন পৃথিবীতে সমুদ্রের মধ্যে অনেকগুলি অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রথম প্রোটিনয়েড এবং পরে মাইক্রোস্ফিয়ার তৈরি হয়। আমেরিকান বিজ্ঞানী সিডনি ফক্স 1957 সালে বলেন যে প্রাচীন পৃথিবীতে সমুদ্রের মধ্যে অনেকগুলো অ্যামিনো অ্যাসিড যুক্ত হয়ে প্রথমে প্রোটিন জাতীয় অর্থাৎ প্রোটিন জাতীয় পদার্থ সৃষ্টি হয় এবং পরে মাইক্রোস্ফিয়ার সৃষ্টি হয়। তার মতে কোয়াসারভেট নয়, মাইক্রোস্ফিয়ারই প্রথম প্রাণের উৎপত্তি ঘটে। আমেরিকান এই বিজ্ঞানী বলেছিলেন প্রথমে মাইক্রোস্ফিয়ার সৃষ্টি হয়নি, প্রথমে কোয়াসারভেট সৃষ্টি হয়নি, প্রথমে সৃষ্টি হয়েছিল মাইক্রোস্ফিয়ার।
তারপরে সৃষ্টি হয়েছিল কোয়াসার্ভেট। প্রাচীন পৃথিবীতে দ্বিলিপিড পর্দাবিত এটিপি ব্যবহারে সক্ষম বৃদ্ধি ও বিভাজনক্ষম যে জৈব গঠন থেকে বিজ্ঞানী সিডনি ফক্স প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল বলে বর্ণনা করেন, তাকেই মাইক্রোস্ফিয়ার বলে। তো কোয়াসার্ভেট তো আমরা বুঝলাম, কোয়াসার্ভেট হচ্ছে পৃথিবীর যে উত্তপ্ত লঘু সুপ সমুদ্রের মধ্যে বললাম, তা থেকে যে প্রথম আদিকোষ সৃষ্টি হয় সেটা হচ্ছে কোয়াসার্ভেট। কিন্তু বিজ্ঞানী সিডনি ফক্স 1957 সালে বলছেন যে না, প্রথম কোয়াসার্ভেট সৃষ্টি হয়নি, প্রথম সৃষ্টি হয়েছিল মাইক্রোস্ফিয়ার। তো মাইক্রোস্ফিয়ারটা কি, তিনি বলেছেন যে প্রথম প্রোটিনয়েড সৃষ্টি হয়েছিল, তারপরে সৃষ্টি হচ্ছে মাইক্রোস্ফিয়ার। তো মাইক্রোস্ফিয়ারটা কি, তিনি বলেছেন যে প্রথম পর্দাবৃত লিপিড, অর্থাৎ সে লঘু সুপ থেকে তিনি বলেছেন লঘু সুপ থেকে এটিপি ব্যবহারে সক্ষম, এটিপি অর্থাৎ অ্যাড্রিনো ট্রাইফসফেট, এটিপি ব্যবহারে সক্ষম বৃদ্ধি অর্থাৎ বেড়ে ওঠা অর্থাৎ বিভাজনে সক্ষম যে জৈব গঠন থেকে প্রথম প্রাণ সৃষ্টি হয়েছিল সেটা হচ্ছে মাইক্রোস্ফিয়ার। অর্থাৎ তিনি বলেছেন দ্বিলিপিড পর্দা বিশিষ্ট এটিপি ব্যবহারে সক্ষম, বৃদ্ধিতে সক্ষম এবং বিভাজনক্ষমে সক্ষম যে জৈব যৌগটি থেকে প্রথম প্রাণের সৃষ্টি হয়েছিল সেটাই হচ্ছে মাইক্রোস্ফিয়ার। তিনি পরীক্ষাগারে অ্যামিনো অ্যাসিডকে শুষ্ক করে প্রোটিনয়েড ও পরে তাকে জলে দ্রবীভূত করে মাইক্রোস্ফিয়ার সৃষ্টি করতে সমর্থ হন। তিনি প্রথম অ্যামিনো অ্যাসিডকে পরীক্ষাগারে নিয়ে গিয়ে সেই অ্যাসিডকে শুষ্ক করে তাকে প্রথমে প্রোটিনয়েড এবং পরে জলে দ্রবীভূত করে মাইক্রোস্ফিয়ার সৃষ্টি করেন। অর্থাৎ তিনি প্রথম জৈব যৌগ বলতে অ্যামিনো অ্যাসিডকেই উল্লেখ করেছেন। 4 নম্বর হচ্ছে নগ্ন জিন বা নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি। নগ্ন জিন বা নিউক্লিক অ্যাসিডের উৎপত্তি। মুক্ত নিউক্লিওটাইড আমি আগেই বললাম, আবার ভিডিওটাকে ব্যাক করে শুনে নেবে। মুক্ত নিউক্লিওটাইডগুলি একত্রে পলিনিউক্লিওটাইড গঠন করে। ওই যে মুক্ত নিউক্লিওটাইডগুলো বললাম, সেই মুক্ত নিউক্লিওটাইডগুলো কি করে, পরবর্তীকালে পলিনিউক্লিওটাইড গঠন করে, যা থেকে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়। অর্থাৎ নিউক্লিওটাইড থেকে যখন পলিনিউক্লিওটাইড গঠিত হয়, তারপরে ধীরে ধীরে নিউক্লিক অ্যাসিড সৃষ্টি হয়। বিজ্ঞানীদের মতে প্রথম সৃষ্ট এই নিউক্লিক অ্যাসিডগুলি হলো আরএনএ প্রকৃতির। বিজ্ঞানীরা বলেছেন এই যে প্রথম নিউক্লিক অ্যাসিড যেটা সৃষ্টি হয়েছে সেটাই হচ্ছে প্রথম আরএনএ প্রকৃতির, অর্থাৎ রাইবো নিউক্লিক অ্যাসিড। একে নগ্ন জিন বলা হয়। নগ্ন জিন অর্থাৎ উলঙ্গ জিন। প্রোটোসেলের বৈশিষ্ট্য কি, এই যে আমরা প্রোটোসেল বা আদিকোষের কথা বললাম, এই প্রোটোসেলের বৈশিষ্ট্য কি, প্রোটোসেল দ্বিস্তরীয় সীমানা পর্দাবৃত, অর্থাৎ এর দুটো স্তরের, এটি পর্দাবৃত কিন্তু দুটো স্তর। এগুলি বৃদ্ধি এবং বিভাজনে সক্ষম। এগুলি বৃদ্ধি এবং বিভাজন অর্থাৎ বড় হতে পারে এবং বিভাজন অর্থাৎ ভাগ হয়ে যেতে পারে। তাহলে প্রাণের সৃষ্টির যে 3টি ধাপ, প্রথম ধাপটা 4টি ধাপ, প্রথম ধাপটা হচ্ছে প্রাচীন পৃথিবীর উৎপত্তি এবং তার পরিবেশ, এটা আমরা আলোচনা করলাম। জীবনের রাসায়নিক উৎপত্তি অর্থাৎ কেমোজনি, এবং কেমোজনির মধ্যে যে 4টি প্রসেস সেটা আমরা আলোচনা করলাম। এবার আমরা প্রাণের সৃষ্টির 3 নম্বর প্রসেস যেটা হচ্ছে জৈবিক বিবর্তন বা বায়োজেনি। তাহলে তোমরা প্রাণের সৃষ্টিকে 4টি ভাগে ভাগ করে নাও। প্রথম হচ্ছে পৃথিবীর উৎপত্তি, দ্বিতীয় হচ্ছে ক্রোমোজনি, তৃতীয় হচ্ছে বায়োজনি এবং 4 নম্বর হচ্ছে ইউক্যারিওটিক কোষ। তার মধ্যে আমরা বি বিভাগের অর্থাৎ বিভাগ 2-এর আমরা যে 4টি প্রসেস, সরল জৈব, জটিল জৈব, কোয়াসার্ভেট এবং যে নগ্ন জিন, এই 4টে পয়েন্ট আমরা দ্বিতীয় পয়েন্টের মধ্যে আলোচনা করলাম। এবার আমরা আলোচনা করব প্রাণের জৈবিক বিবর্তন বা বায়োজেনি, প্রাণ সৃষ্টির 3য় প্রসেস। প্রায় 3.7 মিলিয়ন অর্থাৎ 3.7কে 1 লক্ষ কোটি বছর দিয়ে গুণ করে দাও, আগে আদিকোষের উৎপত্তি অর্থাৎ 3.7 কোটি, অর্থাৎ পৃথিবীর সৃষ্টি হয়েছে 4.6 বিলিয়ন বছর আগে। ক্রোমোজনি, তারপরে সৃষ্টি হয়েছে যখন 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হচ্ছে তখন পৃথিবীতে ক্রোমোজনের সৃষ্টি। জৈবিক বিবর্তন তখন সৃষ্টি হচ্ছে 3.7 বিলিয়ন বছর আগে, মানে আজ থেকে। আর ইউক্যারিওটিক কোষ সৃষ্টি হচ্ছে আজ থেকে 1.5 বিলিয়ন বছর আগে, মানে বিলিয়ন বছর আগে। তো জৈবিক বিবর্তন কি, 3.7 বিলিয়ন বছর আগে প্রথম আদিকোষের উৎপত্তি। এই আদিকোষ সৃষ্টির ঘটনাগুলি হলো
এই আদিকোষ সৃষ্টির প্রসেসটাকে বলা হয় বায়োজনি। তো প্রথম হচ্ছে এর প্রধান ঘটনাগুলি হলো প্রোটোসেলের উৎপত্তি। তো বায়োজনি যখন সৃষ্টি হয় তখন প্রথম প্রসেসটা হচ্ছে প্রোটোসেল, অর্থাৎ প্রথম বায়োজনীয় প্রক্রিয়ায় প্রথম আদিকোষ সৃষ্টি হয়েছিল, অর্থাৎ প্রোটোসেল সৃষ্টি হয়েছিল। তাহলে কোয়া সার্ভেটগুলির মধ্যে একটু আগে আমি আলোচনা করলাম, কোয়া সার্ভেটগুলির মধ্যে যখন নিউক্লিক অ্যাসিড প্রবেশ করলো, কোয়া সার্ভেটগুলির মধ্যে যখন নিউক্লিক অ্যাসিড প্রবেশ করলো তখন তা আদিকোষে রূপান্তরিত হয়। কোয়া সার্ভেটের মধ্যে নিউক্লিক অ্যাসিড প্রবেশ করলে তা আদিকোষে রূপান্তরিত হয়, একেই বলা হয় প্রোটোসেল। প্রোক্যারিওটিক জীব প্রায় 3.5 বিলিয়ন বছর আগে প্রোটোসেল থেকে, অর্থাৎ এই যে বললাম প্রোটোসেল সৃষ্টি, প্রোটোসেল থেকে প্রোক্যারিওটিক জীব উৎপন্ন হয়। তাহলে প্রথম কোয়া সার্ভেটের মধ্যে নিউক্লিক অ্যাসিড প্রবেশ করে প্রোটোসেল উৎপন্ন হচ্ছে। প্রোটোসেল থেকে 3.5 বিলিয়ন বছর আগে প্রোক্যারিওটিক জীব উৎপন্ন হচ্ছে। তারপরে 3 নম্বর হচ্ছে স্বভোজিতার উদ্ভব, অর্থাৎ প্রথম আবির্ভূত প্রোটোসেল বা আদিকোষগুলি পুষ্টিগতভাবে রাসায়নিক পরভোজী ছিল, অর্থাৎ প্রথম দিকে সৃষ্টি হওয়া আদিকোষগুলি ছিল রাসায়নিকভাবে পরভোজী। পরভোজী মানে কি? পরকে ভক্ষণ করা, অর্থাৎ পরকে খেয়ে ফেলা। পরে রাসায়নিক স্বভোজী জীবের উৎপত্তি ঘটে। তারপরে তারা কি? স্বভোজী, অর্থাৎ নিজের খাদ্য নিজে তৈরি করা, অর্থাৎ নিজের খাদ্য নিজের তৈরি করা প্রসেসে তারা চলে আসে। প্রথম অবস্থায় তারা রাসায়নিক পদ্ধতিতে অন্যকে ভক্ষণ করত, কিন্তু পরবর্তীকালে নিজের খাদ্য তারা নিজেরা, অর্থাৎ স্বভোজিতে পরিণত হলো। আরও পরে অবাত সালোক সংশ্লেষকারী জীবের উৎপত্তি হয়। আরও পরে তারা সালোক সংশ্লেষ প্রক্রিয়া, অর্থাৎ সূর্যের উপস্থিতিতে পাতায় যে সালোক সংশ্লেষ হয় সেই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা করতে তারা সক্ষম হলো। ফলে বায়ুমণ্ডলে মুক্ত অক্সিজেনের আবির্ভাব ঘটে। এবার যখন জীব সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে সৃষ্টি করলো তখন পৃথিবীতে অক্সিজেনের কী হলো? আবির্ভাব হলো, অক্সিজেনের আবির্ভাব ঘটলো। এইভাবে বায়ুমণ্ডলে অক্সিজেনের আবির্ভাব ঘটলো। ইউক্যারিওটিক কোষের আবির্ভাব, এর তাহলে প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক কোষ আমরা এবার আবির্ভাব পড়ব কি? প্রায় 1.5 বিলিয়ন বছর আগে মুক্ত অক্সিজেনের উপস্থিতিতে শ্বসনক্ষম, অর্থাৎ শ্বাস নেওয়া শ্বসনক্ষম প্রথম ইউক্যারিওটিক কোষের আবির্ভাব হলো। তাহলে প্রথম আদিকোষ বা প্রোটোসেলের পরে ইউক্যারিওটিক কোষের আবির্ভাব হলো 1.5 বিলিয়ন বছর আগে। কেন? কারণ আমরা এখানে এবার দেখলাম অক্সিজেনটা উপস্থিতি ঘটলো। কিসের উপস্থিতি ঘটলো? অক্সিজেনের উপস্থিতি ঘটলো। এইভাবে জীবনের উৎপত্তি ঘটলো। এইভাবে হলো জীবনের উৎপত্তি। এরপরে আমরা আলোচনা করব, এবার আমরা আলোচনা করব পরবর্তী জীবনের রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যায় মিলার উডের পরীক্ষা এবার আমরা আলোচনা করব। কিসের? জীবনের রাসায়নিক উৎপত্তির ব্যাখ্যায় কিভাবে জীব উৎপন্ন হলো তার মিলারের একটা পরীক্ষার দ্বারা আমরা সেটা দেখব এবার এই পরীক্ষার মাধ্যমে। এখন আমরা আলোচনা করব এই যে জীবনের উৎপত্তি সম্পর্কে আমি এখন বললাম, এটা তো বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন তাদের পরীক্ষার মাধ্যমে, তাদের গবেষণার মাধ্যমে তারা এই তথ্যটাকে তুলে ধরেছিলেন। পরবর্তীকালে বিজ্ঞানী মিলার ও উরে এরা দুজনে মিলে এটাকে প্রমাণ করার চেষ্টা করেন যে আদেও কি এই প্রসেসে জীবনের উৎপত্তি হয়েছিল। সেই নিয়ে একটা পরীক্ষা এখানে করা হয়েছে, সেই পরীক্ষাটা আমরা এখানে এখন দেখব। তো জীবনের যে উৎপত্তি সেটা প্রমাণ করেছিলেন ওপারিন এবং হ্যালডেন গবেষণার মাধ্যমে। পরবর্তীকালে আদেও কি সেই প্রসেসে প্রাণের সৃষ্টি হয়েছিল বা পৃথিবীর সৃষ্টি হয়েছিল বা পৃথিবী থেকে ওইভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল, বিশেষ করে প্রাণের সৃষ্টি আদেও কি সেইভাবে প্রাণের সৃষ্টি হয়েছিল? তো হ্যালডেন ও ওপারিনের এই যে তথ্য, এই তথ্যটা আদেও কি হয়েছিল কি না সেই সম্পর্কে পরবর্তীকালে বিজ্ঞানী মিলার ও উরে একটি পরীক্ষা করেন। সেই পরীক্ষার মাধ্যমে তারা প্রমাণ করার চেষ্টা করেন যে ওপারিন এবং হ্যালডেনের তথ্য সঠিক কিনা। তো এই তথ্য সঠিক কিনা জানার জন্য তারা যে পরীক্ষাটি করেন, জীবনের উৎপত্তি সম্পর্কে ওপারেন ও হ্যালডেনের মতবাদের সপক্ষে, অর্থাৎ তাদেরকে সমর্থন করে সর্বপ্রথম ভলক্যানিক তড়িৎবীক্ষণ পরীক্ষা
যে এই যে পরীক্ষাটি করা হয় সেটা হচ্ছে ভলক্যানিক তড়িৎবীক্ষণ পরীক্ষা। চিকাগো, আমেরিকার চিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, তার নাম স্ট্যানলি মিলার। চিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী ছিলেন স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উডে। কে বললাম? চিকাগো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড উডে, এরা দুজনে মিলে পরীক্ষাটা করেন। পরীক্ষার ব্যবস্থা, এই পরীক্ষাটা করার জন্য তারা কি ব্যবস্থা করেন? এই পরীক্ষাটা করার জন্য, পরীক্ষার জন্য এই দুজন বিজ্ঞানী একটি বিশেষ যন্ত্র তৈরি করেন। এই দুজন বিজ্ঞানী একটি বিশেষ যন্ত্র তৈরি করেন। প্রাচীন পৃথিবীর পরিবেশ সৃষ্টির জন্য উপকরণ হিসাবে তারা মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্প নেন। তোমাদেরকে আগেই বলেছি, পৃথিবীর যে প্রাচীন অবস্থা ছিল, প্রাচীন আবহাওয়া ছিল, সেই সময় অ্যামোনিয়া, মিথেন, হাইড্রোজেন, জলীয় বাষ্প ইত্যাদি পদার্থ ছিল, শুধুমাত্র অক্সিজেন ছিল না। তো তারাও সেই একইভাবে এই মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন ও জলীয় বাষ্প, অর্থাৎ প্রাচীন পৃথিবীর সময় যে ধরনের পরিবেশ ছিল সেই ধরনের পরিবেশ তারা এখানে তৈরি করার চেষ্টা করেন। তাদের তৈরি যন্ত্রটিতে দুটি ফ্লাক্স ছিল। ফ্লাক্স বুঝো তো তোমরা? ফ্লাক্স, তাদের তৈরি যে যন্ত্র, সেই যন্ত্রতে তারা দুটি ফ্লাক্স তৈরি করেছিলেন। এই যে ছবি তোমরা দেখছো, এই ছবিতে তোমরা ভালো করে লক্ষ্যে দেখো, এখানে দুটো ফ্লাক্স করা হয়েছে, দুটো ফ্লাক্স। তো দুটো ফ্লাক্স তৈরি করেন। তাদের তৈরি যন্ত্রটিতে সেই দুটো ফ্লাক্সের মধ্যে যেটা বড় ফ্লাক্স ছিল, অর্থাৎ 5L, এইখানে যে ছবিটা দিয়ে আছে সেই ছবিটা তোমরা দেখবে, যে এখানে এই যে ছবিটা দিয়ে আছে সেই ছবিটাতে তোমরা দেখবে কোথায় জল দিয়ে আছে আর কোথায় কিভাবে করা আছে। তো 5L মানে 5 লিটার, 5L মানে 5 লিটার, যেটা সেখানে মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন গ্যাস, যেটা 5 লিটারের ফ্লাক্স ছিল। আমরা বাজারে ফ্লাক্স কিনে না, ওই ধরনের ফ্লাক্স, 1 লিটার, 2 লিটার, 500, ঠিক সেরকমভাবে পরীক্ষাগারের এক ধরনের বিশেষ ফ্লাক্স। তো তাতে অ্যামোনিয়া, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন 2:1 অনুপাতে নিয়ে তারা সেই ফ্লাক্সের মধ্যে রাখেন। আর ছোট ফ্লাক্স যেটা ছিল সেটা ছিল 500 ml এর। ছোট ফ্লাক্স ছিল 500 ml, অর্থাৎ হাফ লিটারের। তো 500 mlটিতে কী রাখা হয়? জল রাখা হয়। তাহলে বড়টিতে রাখা হয় মিথেন, অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাস, এবং ছোটোটিতে রাখা হয় কি? ছোটোতে রাখা হয় তোমার 500 ml এর মধ্যে রাখা হয় জল। এবার বার্নার হচ্ছে একটা যন্ত্র যার দ্বারা তোমার ওই মানে ফ্লাক্সটাকে গরম করার জন্য তোমার এক ধরনের বার্নার ব্যবহার করে, মানে গ্যাস যেমন আমরা বাড়িতে ব্যবহার করি, সেমনি পরীক্ষাগারে এক ধরনের বার্নার, মানে হচ্ছে জ্বালানি হিসাবে ফোটানোর জন্য ব্যবহার করা। তো বার্নারের সাহায্যে জল ফোটানো হয়। তো কি করা হলো? বার্নারের সাহায্যে, এই যে বার্নারের ছবিটা দেখো, এই বার্নারের যে ছবিটা দেখছো, এটা হচ্ছে বার্নার। এই বার্নারের সাহায্যে জলটাকে গরম করা হচ্ছে। তো বার্নারের সাহায্যে জলটাকে গরম করা হলো এবং সেই জল থেকে জলীয় বাষ্প তৈরি করা হলো। সেই জল থেকে কি করা হলো? জলীয় বাষ্প। দেখো তোমরা এখানে ভালোভাবে, এই যে ফ্লাক্সের মধ্যে দেখো, এখানে জলটাকে গরম করা হচ্ছে এবং এই জলীয় বাষ্প এসে এই দ্বিতীয় ফ্লাক্সে ঢুকছে। কোথায় ঢুকছে? দ্বিতীয় ফ্লাক্সে ঢুকছে। তো তারপরে কি? বড় ফ্লাক্সটিতে টাংস্টেন নির্মিত তড়িৎদ্বার দ্বারা, বড় যে ফ্লাক্সটি ছিল তাতে টাংস্টেন নির্মিত দুটি তড়িৎদ্বার, সেই তড়িৎদ্বারে ৭৫,০০০ ভোল্ট ইলেকট্রিক। এমনিতে তো আমাদের বাড়িতে ভোল্ট থাকে 200 ভোল্ট, কিন্তু ৭৫,০০০ ভোল্ট মানে তখন ওই যে বললাম না, প্রাণ সৃষ্টি হওয়ার সময় প্রচণ্ড বিদ্যুৎপাত বা পৃথিবী ছিল অত্যাধিক, মানে প্রচুর তাপমাত্রা বেশি ছিল, এই কারণের জন্য সেখানে প্রাণের সৃষ্টি হতো। তারা সেই কৃত্রিমভাবে ৭৫,০০০ ভোল্ট কারেন্ট সৃষ্টি করেন। এরপর গ্যাস মিশ্রণটি ফ্লাক্স থেকে নির্গত হলে তাকে একটি নলের মধ্যে দিয়ে চালনা করা হয়। তো এরপরে কি? সেই জলটিকে গরম করা হলো এবং তাতে অপোজিটে যে ফ্লাক্সটি ছিল সেখানে তড়িৎদ্বারে তোমার তড়িৎ পাঠানো হলো। এই যে এখানে তোমার তড়িৎদ্বারের যে ছবিটা তোমার দেওয়া আছে, এই যে এখানে যে তোমরা দেখছো তড়িৎদ্বার, এই তড়িৎদ্বারের মাধ্যমে ৭৫,০০০ ভোল্ট কারেন্ট পাঠালে দেখো স্ফুলঙ্গ, এবং এখানে কি তৈরি হচ্ছে? এবং এখানে মানে আগুন তৈরি হচ্ছে আর কি, আগুন মানে উত্তাপ। তো ৭৫,০০০ ভোল্ট ইলেকট্রিক পাঠিয়ে
তোমার কী করা হলো, গ্যাস মিশ্রণটি এরপর বড় ফ্লাক্স থেকে নির্গত হলে তাকে একটি নলের মধ্যে দিয়ে চালনা করা হয়। এরপর ঠান্ডা জলপ্রবাহ দ্বারা মিশ্রণটিকে ঘনীভূত করে সংগ্রহ করা হয়। সমগ্র ব্যবস্থাটি একটি সপ্তাহ ধরে চালনা করা হয়। এই প্রক্রিয়াটি প্রায় 1 সপ্তাহ ধরে চলতে থাকে। পুরো প্রসেসটা 1 সপ্তাহ ধরে চলতে থাকে। এখানে দেখো তোমার জলটাকে গরম করানো হচ্ছে, আর এইদিকে তোমার ইলেকট্রিক পাঠানো হচ্ছে, ইলেকট্রিক 75,000 ভোল্টের ইলেকট্রিক পাঠানো হচ্ছে। এতে কি হচ্ছে, এতে তোমার ইলেকট্রিক তৈরি হলো, এবং এই দিক থেকে জলীয় বাষ্প পাঠানো হচ্ছে এখানে নিয়ে একটা নলের দ্বারা। এখানে দেখো আরও একটা যে পাত্রতে তোমার অ্যামিনো অ্যাসিড ঘনীভূত হয়ে থিতিয়ে পড়ছে, অ্যামিনো অ্যাসিড ঘনীভূত হয়ে থিতিয়ে পড়ছে। এবার হচ্ছে পর্যবেক্ষণ। তাহলে পরীক্ষা ব্যবস্থা আমরা কি দেখলাম, দুটো ফ্লাক্স নেওয়া হলো, একটি 5 লিটার আর একটা 500 ml। 500 ml রাখা হলো জল, আর 5 লিটার যেটা ছিল সেখানে তোমার তড়িৎ তৈরি করা হলো 75,000-এর, এবং তার মধ্যে রাখা হলো মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন 2:1 অনুপাতে। এবং যখন তাকে টাংস্টেন নির্মিত তড়িৎদ্বারের দ্বারা যখন সেখানে তড়িৎ পাঠানো হলো 75,000 ভোল্টের, তখন সেখানে জলীয় বাষ্পগুলি তার দ্বারা ঘনীভূত হয়ে অন্য একটি জারে অ্যামিনো অ্যাসিড তৈরি হলো। পর্যবেক্ষণ। এই পরীক্ষাটি প্রায় 1 সপ্তাহ ধরে চলেছিল। পর্যবেক্ষণ, পরীক্ষায় প্রাপ্ত রাসায়নিক পদার্থগুলির বিশ্লেষণ দ্বারা 5টি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এই যে পরীক্ষাটি হলো, সেই পরীক্ষাটির যে পদার্থগুলো, সেই পদার্থগুলোকে বিশ্লেষণ করে দেখা গেল যে তার মধ্যে কী কী তৈরি হয়েছে। তার মধ্যে 5 রকমের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। ক রকমের? 5 রকমের অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। এগুলি হলো গ্লাইসিন, আলফা অ্যালানিন, বিটা অ্যালানিন, অ্যাসপার্টিক অ্যাসিড ও আলফা অ্যামিনো বিউটাইরিক অ্যাসিড। এই যে 5টি অ্যামিনো অ্যাসিড, এই 5টি অ্যামিনো অ্যাসিড পাওয়া যায়। পরবর্তী সময়কালে মিলারের ছাত্র জেফ্রি বাডা এবং আরও অন্যান্য অনেকেই 2008 সালে প্রায় 20টি অ্যামিনো অ্যাসিড ও অন্যান্য জৈব অ্যাসিড এই পরীক্ষা ব্যবস্থা থেকে আবিষ্কার করেন। পরবর্তীকালে মিলারেরই ছাত্র এবং তার আরও কিছু পরীক্ষক মিলে আর কি 2008 সালে তারা যখন এই পরীক্ষাটি করেন, তখন ওই 5টি অ্যামিনো অ্যাসিডের জায়গায় 20টি অ্যামিনো অ্যাসিড এবং অন্যান্য জৈব অ্যাসিড তারা পেয়ে যায়। তাহলে সিদ্ধান্ত, এই পরীক্ষাটি করার পর আমরা কি সিদ্ধান্ত করতে পারি? এই পরীক্ষাটি করার পর আমরা এইটুকুই সিদ্ধান্ত করতে পারি, এই পরীক্ষার ফলে বিশ্লেষণ করা যায় প্রাচীন পৃথিবীতে অক্সিজেনবিহীন বিজারক পরিবেশে বজ্রপাত, অতি বেগুনি রশ্মি বা অগ্নুৎপাতের তাপ শক্তির উপস্থিতিতে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া ও হাইড্রোজেন প্রভৃতির বিক্রিয়ার ফলে জটিল যৌগের সৃষ্টি হয়। এই পরীক্ষায় যেটা প্রমাণিত হয় যে এইটা যে প্রাচীন পৃথিবীতে কোনো অক্সিজেন ছিল না, তাই বিজারক পদ্ধতিতে বজ্রপাত এবং অতি বেগুনি রশ্মি বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে জলীয় বাষ্প, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন প্রভৃতির বিক্রিয়ার ফলে জটিল যৌগের সৃষ্টি হয়। এই পরীক্ষায় প্রাপ্ত অ্যামিনো অ্যাসিড জীবের কোষে পাওয়া যায়। এই যে পরীক্ষায় যে অ্যামিনো অ্যাসিডটা পাওয়া যায়, সেই অ্যাসিডটা জীবের কোষ থেকে পাওয়া অ্যামিনো অ্যাসিড। আমরা জীবের শরীর থেকে যে অ্যামিনো অ্যাসিড পাই, সেই অ্যামিনো অ্যাসিড এখানেই তৈরি হয়েছিল। তাহলে এগুলি জীবদেহ গঠনের যে গুরুত্বপূর্ণ উপাদান সেটা বোঝা যায়। মিলার উডে পরীক্ষার গুরুত্ব। এই পরীক্ষার গুরুত্ব কি? এই পরীক্ষার গুরুত্ব হচ্ছে মিলার ও উডের পরীক্ষা অ্যাবায়োজেনিস তত্ত্বকে সমর্থন করে। অর্থাৎ আগের অ্যাবায়োজেনিস অর্থাৎ যে অজৈবিক বিক্রিয়া, সে অজৈবিক বিক্রিয়া অর্থাৎ জীব ছাড়া অজৈবিক যে বিক্রিয়া, সেই তত্ত্বকে প্রমাণিত করে। অর্থাৎ 3.7 বিলিয়ন বছর আগে যে তোমার দুজন বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন যে তত্ত্বটি তুলে ধরেছিলেন, সেই তত্ত্বটি এখানে প্রমাণিত হয়। মিলার এবং উডে যে পরীক্ষা করেছিলেন তার কিছু সীমাবদ্ধতা ছিল। কি সীমাবদ্ধতা? অ্যামিনো অ্যাসিড অজৈব উপাদান থেকে তৈরি হলেও তারা কিভাবে সমন্বিত হয়ে জীবন তৈরি করে তা তারা বুঝতে পারেননি। এই পরীক্ষাটি তারা করেছিলেন ঠিকই, তারা এটুকু বুঝতে পেরেছেন যে এর মাধ্যমে জীব সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু তারা এইটুকু বুঝতে পারেননি যে তারা কিভাবে সমন্বিত হলো, অর্থাৎ এই উপাদানগুলি কিভাবে একত্রিত হয়ে জীব সৃষ্টি করলো, এটা তারা বুঝতে পারেননি। বর্তমানকালে বহু বিজ্ঞানী মনে করেন যে আগ্নেয়গিরির অগ্নুৎপাতের কারণে প্রাচীন পরিবেশে কার্বন ডাইঅক্সাইড যথেষ্ট মাত্রায় ছিল। বর্তমানকালের অনেক বিজ্ঞানী এটা স্থির করেন যে প্রাচীনকালে আগ্নেয়গিরির
পরিমাণ বেশি ছিল এবং আগ্নেয়গিরির তাপমাত্রার ফলে তখন কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ আগুনের পরিমাণ বেশি থাকার কারণে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি ছিল। সেক্ষেত্রে পরীক্ষালব্ধ অ্যামিনো অ্যাসিডগুলি নাও পাওয়া যেতে পারত। সুতরাং পরীক্ষাগারে যে পরীক্ষাটি করা হয়েছে তাতে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে, এটুকুই যথেষ্ট। এই পরীক্ষা কিন্তু নাও তৈরি হতে পারত। কেন? কারণ প্রাচীনকালের যে তাপমাত্রা ছিল সেই তাপমাত্রাকে কৃত্রিম উপায়ে তৈরি করা কখনোই সম্ভব ছিল না, কিন্তু তবুও প্রথমে 5টি এবং পরে 20টি অ্যামিনো অ্যাসিড এই পরীক্ষার দ্বারা প্রমাণিত হয়েছিল। তাহলে এটা আমরা বুঝতে পারি যে বিজ্ঞানী, যে দুজন বিজ্ঞানী ওপারিন এবং হ্যালডেন যে তত্ত্বটি তুলে ধরেছিলেন জীবন সম্পর্কে, সেই পরীক্ষাটি পরবর্তীকালে এই দুজন বিজ্ঞানী প্রমাণ করে দেখিয়ে দেন এবং তাদের ছাত্ররা প্রমাণ করে দেখিয়ে দেন 2008 সালে। হ্যাঁ, প্রাণের সৃষ্টি এইভাবেই, এই প্রসেসেই হয়েছে। তো এখন আমরা আলোচনা করলাম জীবনের উৎপত্তি। এবার আমরা আলোচনা করব অভিব্যক্তির বিভিন্ন যে মতবাদ, অভিব্যক্তি সম্পর্কে বিভিন্ন যে মতবাদ। তো অভিব্যক্তি আবার কি? এখন আমরা এই যে আলোচনা করলাম এটা হচ্ছে প্রাণের সৃষ্টি, প্রাণ কিভাবে সৃষ্টি হলো। এবার সেই প্রাণ থেকে তার একদিনে তোমার কোনো প্রাণী তৈরি হয়ে যায় না, পরবর্তীকালে বিবর্তনের মাধ্যমে অর্থাৎ ধীরে 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 স্লো মোশনে বিভিন্ন প্রকার জীবজন্তুর সৃষ্টি হয়েছে। সেটা এবার আমরা পড়ব অভিব্যক্তি। অর্থাৎ এই যে প্রাণ সৃষ্টি হলো সেই প্রাণের ধীরে ধীরে